প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো। আমরা আমাদের কলেজের অনলাইন ক্লাসে আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র লেকচার 51 করতে যাচ্ছি। আমি গত ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম আজকে আমি একটা নতুন অধ্যায় শুরু করব, অধ্যায় 8 মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। তোমরা তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বই থেকে অধ্যায়টা খোলো। আর শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, যেহেতু আমাদের অধ্যায়ের নাম মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, তাহলে মজুত পণ্যের হিসাব রক্ষণের পূর্বে আমাদের ভালোভাবে জেনে নিতে হবে যে মজুত পণ্য বলতে আমরা আসলে কি বুঝি। এখানে মজুত পণ্য বলতে আমরা যেহেতু হিসাব বিজ্ঞানের কাজ করি, হিসাব বিজ্ঞান নিয়ে কাজ করি, তারপর ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অঙ্ক করি, তাহলে আমাদের এখানে মজুত পণ্য বলতে ব্যবসায়িক মজুত পণ্যটাকেই বোঝানো হচ্ছে। তাহলে চলো প্রথমে আমরা ধারণা নেই ব্যবসায়িক মজুত পণ্য বলতে আমরা আসলে কি বুঝি। এখানে যে তোমাদের বইতে প্রথম যে টপিকটা আছে ব্যবসায়িক মজুত পণ্যের ধারণা, তো সম্পূর্ণ টপিকটা আমি পড়ার পর তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার্থে আমি সংক্ষেপে মজুত পণ্যের একটা সংজ্ঞা এখানে উপস্থাপন করেছি। আশা করি তোমরা বুঝতে পারবে, আর তোমরা চাইলে খাতায় তুলে নিতে পারো। আর মনোযোগ সহকারে একটু বুঝে নাও, আমি তোমাদের এখন এই সংজ্ঞাটা বুঝিয়ে দিচ্ছি যে মজুত পণ্য বা ব্যবসায়িক মজুত পণ্য বলতে আসলে কি বোঝায়। একটু খেয়াল করো, অধ্যায় 8 মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। আমরা প্রথমে আলোচনা করব ব্যবসায়িক মজুত পণ্যের ধারণা, অর্থাৎ মজুত পণ্য বা ব্যবসায়িক মজুত পণ্য বলতে আমরা কি বুঝি। ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্রেতার চাহিদা পূরণের জন্য যে কোনো সময়ে বিক্রয়ের জন্য যে পরিমাণ পণ্য মজুদ রাখে তাকে মজুত পণ্য বা ব্যবসায়িক পণ্যের মজুদ বলা হয়। আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। আর এখানে আমরা বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক করেছি বা জেনেছি, সেবাদানকারী প্রতিষ্ঠান, পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান। তো পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে মুনাফা অর্জন করে? তারা উৎপাদিত পণ্য ক্রয় করে অথবা কাঁচামাল ক্রয় করে সেটাকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্য উৎপাদন করে সেই উৎপাদিত পণ্যটা বিক্রয়ের মাধ্যমে তারা মুনাফা অর্জন করে থাকে। তাহলে দুইভাবে একটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান মুনাফা অর্জন করতে পারে। তারা কাঁচামাল ক্রয় করে পণ্য উৎপাদন করতে পারে এবং সেই উৎপাদিত পণ্য তারা বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করতে পারে। আবার অনেক প্রতিষ্ঠান তৈরি পণ্য ক্রয় করে সেটা বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে ক্রয়ের বিষয়টা কিন্তু গুরুত্ব পাচ্ছে বেশি মজুত পণ্যের ধারণা নেওয়ার সময়, যে ব্যবসা প্রতিষ্ঠান ক্রেতার চাহিদা অনুযায়ী বা চাহিদা পূরণের জন্য তারা কি করে? পণ্য বিক্রয় করে, সেটা ক্রয় করে হোক বা উৎপাদন করে হোক। তো সেই পণ্য বিক্রয়টা একই সময়ে সব পণ্য কিন্তু বিক্রয় হয় না। যতটুকু পণ্য ক্রয় করা হয়েছে বিক্রয়ের জন্য সেটা, অথবা যতটুকু পণ্য উৎপাদন করা হয়েছে সেটা, সম্পূর্ণ পণ্য কিন্তু একটা নির্দিষ্ট সময়ে বিক্রয় হয় না। যতটুকু পণ্য বিক্রয় হয় না বা অবিকৃত অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষিত অবস্থায় থাকে, অর্থাৎ যেটা ভবিষ্যতে আবার বিক্রি করা যাবে, সে বিক্রয়যোগ্য যতটুকু পণ্য একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সংরক্ষিত অবস্থায় থাকে বা গোডাউনে মজুদ থাকে, সেটাই মূলত ব্যবসায়িক পণ্যের মজুদ বা মজুদ পণ্য হিসাবে ধরে নেওয়া হয়। তাহলে ক্রেতার চাহিদা পূরণের জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ বিক্রয়যোগ্য বা পুনঃবিক্রয়যোগ্য পণ্য সংরক্ষণ করে রাখে বা মজুত করে রাখে তাদের গোডাউনে, সেই সংরক্ষিত পণ্যটাকে বলা হয় ব্যবসায়িক পণ্যের মজুদ অথবা মজুত পণ্য। ঠিক আছে, আর ব্যবসা প্রতিষ্ঠানগুলো একটা নির্দিষ্ট হিসাবকালের মধ্যে যত পণ্য ক্রয় করে থাকে, উক্ত পণ্যের সবগুলো সাধারণত বিক্রয় হয় না বলে এই ক্রয়কৃত পণ্যকে সাধারণত দুভাগে ভাগ করা হয়। আমি একটু আগেই বললাম যে ব্যবসা প্রতিষ্ঠান পণ্য বিক্রয়ের উদ্দেশ্যেই অবশ্যই পণ্য ক্রয় করে, তবে যতটুকু পণ্য তারা ক্রয় করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ পণ্য বিক্রি হয় না। যতটুকু পণ্য বিক্রি হয় না সেই অবিকৃত পণ্যটাই হচ্ছে মজুদ পণ্য। আর যেহেতু সব পণ্য একই সাথে বিক্রয় হয় না, তাই এই ক্ষেত্রে এই ক্রয়কৃত পণ্যকে তারা দুই ভাগে ভাগ করে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এই ক্রয়কৃত পণ্যকে, যেটা বিক্রি হয় না এবং যেটা বিক্রি হয়, এই দুই ধরনের পণ্যকে, এখানে এই পণ্যগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য আর একটা হচ্ছে অবিকৃত পণ্যের ক্রয় মূল্য। অর্থাৎ কিছু পণ্য বিক্রি হয়ে যায়, কিছু পণ্য অবিকৃত অবস্থায় রয়ে যায়। যেটা বিকৃত পণ্যেরও একটা ক্রয় মূল্য থাকে, আর অবিকৃত যে পণ্যটা পড়ে থাকে সংরক্ষিত অবস্থায় থাকে, যেটা গোডাউনে মজুদ থাকে, সেটারও একটা ক্রয় মূল্য আছে। এই দুইটা পণ্যই কিন্তু আমরা যদি একত্রে করি সেটাকে আমরা মোট ক্রয় হিসাবে বলতে পারি। মোট ক্রয়
অর্থাৎ মোট ক্রয় যতটুকু আমরা ক্রয় করেছি সেখান থেকে কিছু বিক্রি হলো, এটা হচ্ছে বিকৃত, সেখান থেকে কিছু অবিকৃত অবস্থায় রয়ে গেল, সেটা হচ্ছে অবিকৃত। দুইটা পণ্য মিলেই হচ্ছে এখানে মোট ক্রয় মূল্য। তো বিকৃত পণ্যেরও একটা ক্রয় মূল্য থাকে, আবার গুদামে যেটুকু পণ্য অবিকৃত অবস্থায় থাকে সেটারও একটা ক্রয় মূল্য থাকে। এই যে গুদামে যে পরিমাণটা অবিকৃত অবস্থায় পড়ে থাকে, যে পণ্যটা সংরক্ষিত অবস্থায় থাকে, যেটাকে আমরা মজুদ পণ্য বলি, সেটাকে এখানে বলা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। ঠিক আছে, এখানে মজুদ পণ্য বলতে সমাপনী মজুদ পণ্যটাকেই বোঝানো হচ্ছে। অর্থাৎ আমাদের দিন শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে গোডাউনে বা গুদাম ঘরে কতটুকু পণ্য অবিকৃত অবস্থায় রয়ে গেছে, অর্থাৎ এটাই হচ্ছে সমাপনী মজুদ পণ্য বা ব্যবসায়িক পণ্য, পণ্যের মজুদ, অথবা আমরা মজুদ পণ্য বলতে পারি। ঠিক আছে, এই যে সমাপনী মজুদ পণ্যটা হচ্ছে সেটাই হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ। অর্থাৎ আমরা দিন শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে কি পরিমাণ মজুদ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে রয়ে গেল, পণ্যের মজুদ রয়ে গেল, সেটাই আমরা হিসাব রাখবো। আর এই মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ আমরা একটা ছকের মাধ্যমে রাখবো, যে হিসাবের মাধ্যমে রাখবো সেটাকে এখানে আমরা বলবো বা আমরা শিখবো যে একটা খতিয়ানের মাধ্যমে এই মজুদ পণ্যের হিসাব রক্ষণ আমরা করব। আর সেটাকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে এখানে মাল খতিয়ান বা মজুদ খতিয়ান। আমরা যেহেতু মজুদ পণ্যের হিসাব রাখবো সেটাকে আমরা বলবো মজুদ খতিয়ান অথবা মাল খতিয়ান। ছকটা আমি একটু পরে তোমাদের শিখিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি, তবে এখানে এই সংজ্ঞার উপর ভিত্তি করে তোমাদের বইতে একটা সুন্দর উদাহরণ দেয়া আছে, সেই উদাহরণটা আমি তার আগে বুঝিয়ে নিই। তোমাদের ব্যবসায়িক পণ্যের মজুদ ধারণা যেটা এখানে দেওয়া আছে তার মধ্যে দেখো মাঝখানের দিকে যেমন দিয়ে একটা উদাহরণ বলা আছে। যেমন সাফা এগ্রো কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান কৃষকদের নিকট হতে ধান সংগ্রহ করে তা হতে চাল উৎপাদন করে এবং বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের ব্যবসায়িক পণ্য হলো ধান এবং চাল। তাহলে ব্যবসায়িক পণ্যের মজুদ যেহেতু আমরা এখানে শিখছি, তাহলে ব্যবসায়িক পণ্যটা আসলে কি? আমরা যদি পণ্য উৎপাদনের উদ্দেশ্যে কাঁচামাল ক্রয় করি, কাঁচামালটাও একটা ব্যবসায়িক পণ্য। আবার উৎপাদন সেই কাঁচামালটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা যে নতুন পণ্য উৎপাদন করি এবং সেটা বিক্রয়ের মাধ্যমে যে আমরা মুনাফা অর্জন করি, সেই উৎপাদিত পণ্যটাও কিন্তু এখানে একটা ব্যবসায়িক পণ্য। এখানে কাঁচামাল হিসেবে আমরা ধান ক্রয় করেছি, বা সাফা এগ্রো লিমিটেড বা সাফা এগ্রো কোম্পানি যে ধান ক্রয় করেছে সেখান থেকে চাল উৎপাদন করছে। এই ধানটা সম্পূর্ণ যদি প্রক্রিয়াজাতকরণ করা না হয়, যতটুকু মানে প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে না, গুদামে যতটুকু ধান রয়ে গেছে, অর্থাৎ চাল উৎপাদিত হয়নি যেটা থেকে, সেই ধান যতটুকু গুদামে রয়ে গেছে, উৎপাদনের পরে আরো পরবর্তীতে উৎপাদন করা হবে বা প্রসেস করা হবে, সেই ধানটাও কিন্তু ওই রয়ে যাওয়া ধানটা বা অনুৎপাদিত বা প্রক্রিয়াকরণ যেটা করা হয়নি সেই ধানটা কিন্তু একটা মজুদ পণ্য হিসেবে এখানে বিবেচনা করা হবে। আবার যতটুকু চাল আমরা উৎপাদন করেছি তার মধ্যে যতটুকু বিক্রি করতে পারিনি বা অবিকৃত অবস্থায় গুদামে রয়ে গেছে যে চালটুকু, সেটাও কিন্তু আমরা আবার ব্যবসায়িক পণ্যের মজুদ হিসেবে ধরতে পারি। এখানে ক্রয়কৃত কাঁচামাল যেটা ব্যবহার হয়নি সেটাও একটা ব্যবসায়িক পণ্যের মজুদ। আবার উৎপাদিত পণ্য যতটুকু বিক্রি হয়নি সেটাও কিন্তু একটা ব্যবসায়িক পণ্যের মজুদ। এই উদাহরণ দিয়ে কিন্তু মজুদ পণ্যটাকে এখানে হাইলাইট করা হয়েছে। অর্থাৎ ব্যবসায়িক পণ্য দুইটাই হতে পারে, কাঁচামালও হতে পারে, উৎপাদিত পণ্য হতে পারে, এবং দুই ধরনের পণ্যেরই কিন্তু এখানে মজুদ থাকতে পারে। তোমাদের এই সংজ্ঞার শেষে দেখো একটা তথ্য দেওয়া আছে। উৎপাদনকারী প্রতিষ্ঠান সমূহে মজুদ পণ্য সাধারণত 3 ধরনের হয়ে থাকে। আমি একটু আগে বলেছি যে যতটুকু প্রসেস করা হয়নি কাঁচামাল যেটা, সেটারও মজুদ থাকতে পারে। আবার উৎপাদিত পণ্য যতটুকু বিক্রি হয়নি সেটারও কিন্তু মজুদ থাকতে পারে, তবে তার মাঝখানে আরেকটা পণ্যেরও মজুদ থাকে। যেহেতু এখানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, তাহলে আমরা কাঁচামাল ক্রয় করব, কাঁচামাল থেকে প্রসেস করার মাধ্যমে আমরা নতুন পণ্যে যাব, উৎপাদন করব। তো এই প্রসেসটার মধ্যেও কিন্তু এখানে অর্ধ প্রস্তুত কিছু পণ্য থাকে যেটারও মজুদ থাকতে পারে। এখানে দেখো ক খ গ দিয়ে 3টা পণ্যের মজুদের কথা বলা আছে। একটা হচ্ছে কাঁচামাল মজুদ, যেটা আমি ধান দিয়ে বুঝিয়েছি একটু আগে তোমাদের বই থেকে। তারপর হচ্ছে চলতি কার্য বা আধা তৈরি পণ্যের মজুদ, অর্থাৎ ধানটাকে যখন প্রসেস করা হচ্ছে, প্রসেস অবস্থায় ফাইনাল পর্যায়ে পৌঁছানোর আগে, অর্থাৎ চালে পৌঁছানোর আগেও কিন্তু অর্ধপ্রস্তুত কিছু পণ্যের মজুদ থাকতে পারে। যেমন ধানটা যখন আমরা প্রসেস করে চাল উৎপাদন করি, সেই চালের সাথে কিন্তু অনেক তুষও থাকতে পারে। আমরা জানি সেই তুষটাকে যতক্ষণ পর্যন্ত আমরা চাল থেকে না সরাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু চালটা বিক্রয়যোগ্য হচ্ছে না বা বিক্রি করতে পারছি না আমরা।
তো চালটাকে পরিষ্কার করে তুষটাকে আলাদা করার আগ পর্যন্ত সেটা কিন্তু অর্ধ প্রস্তুত পণ্য হিসাবে থেকে যাচ্ছে। তাহলে সেই অর্ধ প্রস্তুত পণ্য কিন্তু গুদামে থাকতে পারে। অর্থাৎ আমরা ধান থেকে চাল উৎপাদন করেছি চাল প্রসেসিং এর মাধ্যমে, কিন্তু চাল এবং ধানের তুষটা কিন্তু একত্রে রয়ে গেছে, যেটা কিন্তু আলাদা করা হয়নি। দুইটা একত্রে থাকার কারণে সেটা হচ্ছে আধা প্রস্তুত পণ্য বা চলতি কার্য, এখনো প্রসেসিং এর মধ্যেই আছে। ফাইনাল পর্যায়ে এখন আমরা চালে যেতে পারিনি, পরিষ্কার করতে পারিনি। তাহলে যখন আমরা ধান থেকে চাল উৎপাদন করব, সেই চালের সাথে যখন তুষটা মিশ্রিত অবস্থায় থাকবে সেটা অর্ধ প্রস্তুত পণ্য, সেটারও মজুদ থাকতে পারে। এবং তুষটা যখন আলাদা করে চালটাকে পরিষ্কার করে বাজারে বিক্রির জন্য উপস্থাপন করব, সেটাও কিন্তু একদম ফাইনাল প্রক্রিয়ায় আমাদের পণ্যটা উৎপাদিত হয়ে গেল, সেটারও কিন্তু মজুদ থাকতে পারে যতক্ষণ পর্যন্ত বিক্রি না হচ্ছে। তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠানে 3 ধরনের পণ্যের মজুদ থাকতে পারে। কাঁচামালের মজুদ থাকতে পারে, অর্ধপ্রস্তুত পণ্যের মজুদ থাকতে পারে যেটাকে বলা হয় চলতি কার্য, আর লাস্টে থাকতে পারে উৎপাদিত পণ্যের মজুদ, যেটা আমরা এখনো বিক্রি করতে পারিনি, অবিকৃত অবস্থায় আছে। আর মজুদ পণ্যের হিসাব রক্ষণ আমরা যে ছকের মাধ্যমে করব সেটা হচ্ছে মজুদ খতিয়ান বা মাল খতিয়ান। আমি একটু আগে বললাম আমরা একটা খতিয়ান হিসাবের মাধ্যমে এখানে মজুদ পণ্যের হিসাব রক্ষণ করব। আমি খতিয়ানের ছকটা দেখানোর আগে তোমাদের বলে দিচ্ছি যে মজুদ পণ্যের হিসাব রক্ষণ 2টা পদ্ধতিতে করা যায়। 2টা পদ্ধতির মধ্যে একটা হচ্ছে, তোমরা তোমাদের বইয়ের টপিক নাম্বার 8.06 খুলতে পারো, সেখানে মজুদ পণ্যের হিসাব রক্ষণের জন্য বা মজুদের হিসাব রক্ষণ কয়ভাবে করা যায় সেখানে দেখো বইতে 2টা পদ্ধতির কথা উল্লেখ আছে। একটা হচ্ছে নিত্য বা অবিরত পদ্ধতি, আরেকটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি। ঠিক আছে, মজুদ সংরক্ষণ পদ্ধতি আমরা কয়টা নাম জানলাম। মজুদ সংরক্ষণ পদ্ধতি হচ্ছে মজুদ সংরক্ষণ পদ্ধতি এক হচ্ছে নিত্য বা অবিরত। নিত্য বলতে দৈনিক বোঝায়, আমরা জানি নিত্য মানে প্রতিদিন যেটা হয়, অবিরত বারবার। অবিরত মজুদ পদ্ধতি, ইংলিশে এটাকে বলা হয় পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। মজুদ বলতে ইনভেন্টরি বোঝায়। আরেকটা হচ্ছে কালান্তিক, একটা নির্দিষ্ট সময় শেষে। কালান্তিক অর্থাৎ এটাকে বলা হয় পিরিয়ডিক মজুদ, কালান্তিক মজুদ পদ্ধতি, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এই 2 পদ্ধতিতে মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ করা যায়। আমি একটু এই 2টা পদ্ধতি নিয়ে অল্প অল্প করে তোমাদের বই থেকে একটু আলোচনা করে দিই। আর বইতে যে সহজ বাক্যে বলা আছে সেটা আমি না পড়ে দিলেও তোমরা বুঝতে পারবে, তারপর তোমাদের জন্য একটু করে দিচ্ছি। এখানে দেখো শুরুতে আমি যে ভূমিকাটা আছে সেটা একটু করে নিই। বিক্রিত পণ্যের সঠিক ব্যয় ও মজুদ পণ্যের সঠিক মূল্য নির্ধারণের কৌশলকে মজুদ সংরক্ষণ পদ্ধতি বলা হয়। অর্থাৎ বিক্রিত পণ্যের সঠিক ব্যয়, যতটুকু পণ্য বিক্রি হলো তার সঠিক ব্যয় বা ক্রয় মূল্যটা এবং মজুদ পণ্যের সঠিক মূল্যটা নির্ধারণের যে কৌশল, সেই কৌশলটাই হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। বিক্রয়যোগ্য মজুদ পণ্যের পরিমাণ এবং বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য মূলত মজুদ পণ্যের হিসাব রক্ষণ করা হয়। তাহলে মজুদ পণ্যের হিসাব রক্ষণ কেন করা হয়? মজুদ পণ্যের হিসাব রক্ষণ করা হয় যতটুকু পণ্য আমাদের গুদাম ঘরে বা গোডাউনে সংরক্ষিত অবস্থায় আছে, মজুদ অবস্থায় আছে, যেটাকে আমরা বিক্রয়যোগ্য পণ্য বলি, সেই মজুদ পণ্যের পরিমাণ এবং বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্কে সঠিক তথ্য জানার জন্যই মূলত মজুদ পণ্যের হিসাব রক্ষণ করা হয়। মজুদ পণ্যের হিসাব সংরক্ষণের জন্য 2টি পদ্ধতি প্রচলিত রয়েছে। ক হচ্ছে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি, যেটাকে এখানে বলা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আরেকটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি বা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে বলা আছে প্রতিবার। তাহলে নিত্য বলতে এখানে প্রতিবার, দৈনিক। ঠিক আছে, যতবার পণ্য ক্রয় করা হচ্ছে বা যতবার পণ্য বিক্রয় হচ্ছে, সেই ক্রয় এবং বিক্রয় বারবার হওয়ার পর দিন শেষে ওই দিনই, দিন শেষে বলতে ওই দিনই যেই দিনে ক্রয় করা হচ্ছে অথবা যেই দিনে পণ্য বিক্রয় করা হচ্ছে, গুদাম থেকে বের করা হচ্ছে, ওই দিনই দিন শেষে ওই পণ্যের মজুদ কতটুকু আছে গুদামে সেটা নির্ণয় করা বা পরিমাণ করাটাকে হচ্ছে এখানে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি বলা হচ্ছে। তাহলে দেখো, প্রতিবার পণ্য ক্রয় এবং ব্যবহার বা বিক্রয়ের পর কাঁচামাল বা পণ্যের উদ্বৃত্ত ও মূল্য নির্ণয় করার নিয়মকে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি বলা হয়।
এটা মজুদ পণ্য মূল্যায়নের একটা জনপ্রিয় পদ্ধতি। বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে এই পদ্ধতিতে তাদের মজুদ পণ্যের হিসাব রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সহজ মনে করে। অর্থাৎ দিন শেষে ওই দিনের ব্যালেন্সটা, মজুদ পণ্যের ব্যালেন্সটা নির্ণয় করে ফেলা। আমার হাতে আজকে কি পরিমাণ পণ্য মজুদ আছে, যেখান থেকে আমি কালকে আবার চাইলে বিক্রি করতে পারবো অথবা প্রয়োজনে আমি ক্রয় করতে পারবো। অর্থাৎ দিনের হিসাবটা দিনেই রাখা, এটাকেই বলা হচ্ছে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি। আর কালান্তিক মজুদ পদ্ধতি কি? কালান্তিক মজুদ পদ্ধতিটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় শেষে, কালের অন্তে, কালান্তিক একটা নির্দিষ্ট সময় শেষে অথবা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব বছর শেষে যে সকল মজুদের পরিমাণ বাহ্যিকভাবে গণনা বা ওজন করে পণ্যের অস্তিত্ব যাচাই ও মূল্য নিরূপণের প্রক্রিয়াকে কালান্তিক মজুদ তালিকা পদ্ধতি বলা হয়। ঠিক আছে? তাহলে এটা যেমন নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে দিনের মজুদ দিনেই নির্ণয় করা হয়, কি পরিমাণ মজুদ আছে তার উদ্বৃত্ত নির্ণয় করা হয়। আর এখানে হচ্ছে প্রতিদিন উদ্বৃত্ত নির্ণয় করা হয় না মজুদ পণ্যের, সেটা একটা নির্দিষ্ট সময় শেষে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবকাল শেষে, একটা 1 বছর সময় শেষে আমরা যদি বলি ব্যবসা প্রতিষ্ঠান হিসাবকালকে, সে নির্দিষ্ট সময় শেষে গুদামে কি পরিমাণ পণ্যের মজুদ আছে এবং তার মূল্য কত বা ওজন কি কেমন আছে সেটার যেই উদ্বৃত্তটা নির্ণয় করা হয় একটা নির্দিষ্ট সময় শেষে বা হিসাব বছর শেষে, সেটাই মূলত হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি। দুইটা পদ্ধতির কিছু সুবিধা অসুবিধা আছে। তোমাদের বইয়ের টপিক নাম্বার 8.06 এটা একটু পড়ে নিবে। 8.06 টপিক তোমরা সুবিধা অসুবিধাগুলো পড়বে, তাহলে তোমরা এমসিকিউতে প্রশ্ন আসলে পারবে। আর এই চ্যাপ্টারে অনেক থিওরি পড়ার মতো, তোমাদের নিজেদের পড়ে নেওয়ার মতো আছে। আমি চাইলে হয়তো করে দিতে পারতাম, কিন্তু আমাদের অনেক বেশি ক্লাস লাগবে, তখন আমরা আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারবো না। যেটুকু আমাদের অবশিষ্ট আছে সেটা করতে আমাদের অনেক সময় লেগে যাবে। তাই আমি বলবো থিওরির যে টপিকগুলো আছে শুরুর দিকে আমি তোমাদের বলে দিব, তোমরা এমসিকিউর জন্য নিজেরা থিওরির বিষয়গুলো পড়ে রাখবে। শুধু অঙ্কের প্রয়োজনে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই তোমাদের বুঝিয়ে বুঝিয়ে অঙ্কে চলে যাব। এখন আমরা যাই যে আমরা মজুদ পণ্যের যে হিসাব রক্ষণ করব বা সংরক্ষণ করব যে ছকের মাধ্যমে, সেই মজুদ খতিয়ানের ছকটা বা মাল খতিয়ানের ছকটা কেমন হবে। ঠিক আছে? এখন যেহেতু আমরা একটা মজুদ পণ্যের মজুদ নির্ণয় সংক্রান্ত অঙ্ক করব, বা এই চ্যাপ্টার অঙ্কগুলো এমন হবে যে মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ করব, তাই আমাদের সবসময় কল্পনার মধ্যে রাখতে হবে যে আমরা একটা গুদামের মধ্যে আছি। আমরা একটা গুদাম ঘর নিয়ে কাজ করছি, পণ্যের গুদাম ঘর, যেখানে পণ্য মজুদ আছে, সেখানে পণ্য ক্রয় করে এনে রাখা হচ্ছে, আবার সেখান থেকে প্রয়োজনীয় পণ্য নির্গম করা হচ্ছে, বের করা হচ্ছে, বিক্রয় করা হচ্ছে অথবা ইস্যু করা হচ্ছে। এখানে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলোর যে কাজটা, গণনার যে কাজটা থাকবে অঙ্কের মধ্যে, সেটা মূলত আমরা কি পরিমাণ পণ্য গুদাম থেকে বের করছি, সেই পরিমাণ পণ্যের মূল্যটা কত বা দরটা কেমন হবে, সেই দরটা নির্ণয় করাই মূলত আমাদের এই চ্যাপ্টারের অঙ্কের কাজ। ঠিক আছে? এই চ্যাপ্টারটা আমাদের খুব বেশি কঠিন না। আমাদের ক্রয়ের মূল্য দেয়া থাকবে, দর দেয়া থাকবে, গুদামে আমরা সেই দরের পণ্যটাকে নিয়ে রাখবো, এবং গুদাম থেকে যখন আমরা সেই পণ্যটাকে বা মালটাকে ইস্যু করব, অর্থাৎ গুদাম থেকে বের করব বিক্রয়ের জন্য বা বিক্রয় করব, সেই বিক্রয়কৃত পণ্য বা ইস্যুকৃত পণ্যের দরটা কত হবে বা মূল্যটা কত হবে, সেটা নির্ণয় করাই মূলত আমাদের এই চ্যাপ্টারের কাজ। সেই মূল্য নির্ধারণের জন্য বা নির্ণয়ের জন্য আমরা অঙ্কগুলো করব। তাহলে ছকটা আমরা প্রথমে একটু দেখি কেমন থাকবে আমাদের মজুদ খতিয়ান বা মাল খতিয়ান, যেটা আমরা মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ করব। সেই সংরক্ষণের জন্য আমাদের ছকটা কেমন হবে সেটা একটু ধারণা নেই। তারপর কি কি পদ্ধতিতে আমরা সেই গুদাম থেকে যে পণ্যটা ইস্যু করছি বা মালটা ইস্যু করছি, সেই ইস্যুকৃত পণ্যের মূল্যটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, কয়টা পদ্ধতিতে আমরা সেই ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ করতে পারি বা নির্ণয় করতে পারি, সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা শিখব। যেহেতু আমি বলেছি যে এই চ্যাপ্টারের কাজ হচ্ছে, আমার অঙ্কের কাজগুলো হচ্ছে, বা যেই মূল্যটা নিরূপণ করব বা যে ক্যালকুলেশনটা করব, সেটা হচ্ছে আমার ইস্যুকৃত পণ্যের মূল্য নির্ধারণ, সেটাই আমাদের মূলত কাজ। এবং পণ্য ইস্যু করার পর বা ক্রয় করার পর গুদামে কতটুকু পণ্য মজুদ রইল, সেটা তো ওই আমরা সেই ছক অনুসারে বের করতে পারবো, উদ্বৃত্ত কত থাকবে। তবে আমাদের মেন কাজ হচ্ছে ইস্যুকৃত পণ্যের মূল্য নির্ধারণ। এই মূল্য নির্ধারণটা আমরা কয়টা পদ্ধতিতে করতে পারবো সেটা একটু ছকটা আগে শিখে নেই, মজুদ খতিয়ানে, সেই ছকের পরে আমি মূল্য নির্ধারণের পদ্ধতিগুলো নিয়ে তোমাদের বুঝিয়ে দিব। ছকটা তোমাদের বইয়ের টপিক নাম্বার 8.04 সুন্দর করে ব্যাখ্যা সহ ছকটা এঁকে দেওয়া আছে, যে আমরা মজুদ খতিয়ান বা মাল খতিয়ানের মাধ্যমে কিভাবে মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ করতে পারি বা হিসাব রাখতে পারি। তো আমি ছকটা তোমাদের জন্য একটু এঁকে দেখাই।
অঙ্কের জন্য এইভাবেই ছক আঁকবে। এখন আমি একদম ছকটা ধরে ধরে তোমাদের যেভাবে শিখাবো সেভাবেই তোমরা খাতায় আঁকার চেষ্টা করবে। তোমরা খাতা নাও, পেন্সিল নাও, ছকটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, তবে ছকের যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা কলম দিয়ে লিখবো, ঠিক আছে? শিরোনাম এখানে হচ্ছে মজুদ খতিয়ান বা মাল খতিয়ান, যে কোনো একটা শব্দ আমরা ইউজ করতে পারি, বা মাল খতিয়ান। যদি প্রতিষ্ঠানের নাম থাকে উপরে প্রতিষ্ঠানের নাম দিবে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে। এর ডান দিক এবং বাঁ দিকে কিছু তথ্য লেখার জন্য থাকে, ব্ল্যাঙ্কই রাখি আমরা, কিন্তু যেই হিন্টস গুলো দেওয়া থাকে সেটা আমাদের লিখতে হবে। এখন ডান দিকে থাকে সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ সীমা ডট ডট থাকে। এটা হচ্ছে যে খতিয়ানের জন্য যে আমরা পৃষ্ঠাটা ইউজ করি, যে কাগজটা ইউজ করি, তার সাইডে এই জিনিসগুলো আমাদের তথ্যগুলো রাখতে হয়। তারপর হচ্ছে সর্বনিম্ন সীমা, সর্বোচ্চ সীমা সর্বনিম্ন সীমা বলতে এখানে পণ্যের সর্বোচ্চ সীমা, আমরা যেই মজুদ পণ্যের বা যে মালের হিসাবটা রাখছি তার সর্বোচ্চ সীমা কত, তার সর্বনিম্ন সীমা কত। আরেকটা হচ্ছে পুনঃক্রয় সীমা, কতটুকু পণ্য আমরা পুনরায় এই পণ্যটা ক্রয় করতে পারবো, সেটা সীমাটা। সীমা বলতে এখানে পরিমাণটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? তোমরা যে কোনো একটা শব্দ ইউজ করতে পারো, সর্বোচ্চ পরিমাণ, সর্বনিম্ন পরিমাণ। এই জায়গাগুলো অঙ্ক করার সময় ব্ল্যাঙ্কই থাকে, কিন্তু এই কথাগুলো একটু লিখে নিতে হয়, ঠিক আছে? আমাদের পূর্ণ একটা পৃষ্ঠা লাগে এই অঙ্ক করতে, এই চারটা অঙ্কগুলো করতে। তাই একটা অর্ধেক পেজ থেকে আমরা কখনো শুরু করবো না, আমরা একদম একটা পরিষ্কার পৃষ্ঠা, একদম সম্পূর্ণ পৃষ্ঠা নিয়ে এই চ্যাপ্টার অঙ্ক করব। আর এখানে থাকে বাঁ দিকে থাকে মালের বিবরণ, এটাও ব্ল্যাঙ্ক রাখি আমরা, মালের বিবরণ, কোড নং আর ভিন্ন। এখানে থাকে ভিন্ন, আর থাকে কোড নং। এই বিষয়গুলা, এই যে বিন, তারপর কোড নং, তারপর এই বিষয়গুলোর সাথে তোমাদের কিছু তথ্য নিজেদের পড়ে নিতে হবে, যে বিন বিষয়টা কি। বিন কার্ডের কথা এখানে বলা আছে তোমাদের এই 8.03, এটা তোমাদের নিজে থেকে একটু পড়ে নিতে হবে। 8.03 বিনের বিষয়ে বলা আছে, বিন কার্ড জিনিসটা আসলে কি, সে বিন কার্ডের নাম্বারটা এখানে লিখতে হয় যদি আমাদের অঙ্কের প্রয়োজন হয়। আর যদি কিছু না থাকে তথ্য, আমাদের এই শব্দগুলো বা এগুলো শুধু লিখে জায়গাগুলো ব্ল্যাঙ্ক রাখতে হবে। তবে লিখতে হবে, এই কথাগুলো লিখতে হবে, এই কথাগুলো লিখতে হবে যখন আমরা মজুদ খতিয়ান করব, ঠিক আছে? তাহলে বিন বিষয়টা কি বা বিন কার্ড বিষয়টা কি, তার নাম্বার কি, সেটা তোমরা 8.03 পাবে। আবার এখানে কোড নং, যেটা মালের বিবরণ, যেই পণ্যটার আমরা হিসাব রাখছি তার কোড নং কত। গুদাম, আমরা তো বলছি আমরা গুদাম ঘর মনে করব, গুদামের সাথে নিজেদেরকে জড়িত করব এখানে, ঠিক আছে? আমরা ব্যবসা প্রতিষ্ঠানের একটা গুদাম ঘর নিয়ে কাজ করছি, যেহেতু আমরা মজুদ পণ্য বা মাল খতিয়ান, মালের হিসাব নিকাশ করছি, উদ্বৃত্ত নির্ণয় করছি দিন শেষে, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা গুদাম ঘরের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। কল্পনায় রাখতে হবে যে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে উৎপাদিত বা ক্রয়কৃত পণ্য, কিছু পণ্য অবিকৃত অবস্থায় আছে বা ক্রয় করে আমরা গুদামে স্টক করে রাখছি, সেটা আমরা ভবিষ্যতে বিক্রি করব। এই জিনিসগুলো আমাদের কল্পনায় রাখতে হবে, এবং যখন অঙ্ক করব এই কল্পনার বিষয়গুলো কিন্তু আমাদের এখানে আউটপুট হিসাবে দেখাতে হবে, তাহলে আমাদের অঙ্কের সলিউশনটা খুব সহজ মনে হবে। তাহলে এই বিষয়গুলো আমাদের ছকের উপরে থাকবে। আর ছকটা হচ্ছে এরকম, এখানে শুধু নমুনাটা আমি দেখাচ্ছি, তোমরা তো পূর্ণ পৃষ্ঠা নিয়ে করবে। ছকটা আঁকবে এইভাবে, এখানে শুরুতে থাকবে তারিখ, তারপর থাকবে বিবরণ, এখানে থাকবে তারিখ, বিবরণ, এখানে 3টা বড় বড় কলাম থাকবে, ঠিক আছে? প্রথম বড় বড় 3টা কলাম করবে, 3টা কলামকে আবার এখানে প্রত্যেকটা কলামের একটা মেইন নাম থাকবে, সেই নামগুলোকে আবার কিছু ছোট ছোট নামে আবার ভাগ করে দিতে হবে। প্রত্যেকটা বড় কলামের 3টা আরো উপকলাম থাকবে, ঠিক আছে? 3টা করে। এখানে প্রথম হচ্ছে আমরা কি পরিমাণ পণ্য ক্রয় করছি, প্রাপ্তি বা ক্রয়, কি পরিমাণ কাঁচামাল বা উৎপাদিত পণ্য আমরা এখানে ক্রয় করছি সেটার পরিমাণটা এখানে থাকবে। পরিমাণ কি দরে আমরা ক্রয় করছি সেটা তথ্যে উদ্দীপকের দেয়া থাকবে, পরিমাণ দর, এবং তার মোট মূল্যটা কত, দর আর পরিমাণ গুণ করে আমরা মোট মূল্যটা এখানে বসিয়ে দিতে পারবো। তথ্যে দেওয়া থাকতে পারে বা না দেওয়া থাকলে আমরা দর পরিমাণ গুণ করে এখানে মোট টাকাটা দেখাতে পারবো।
এখানে হচ্ছে ইস্যু বা নির্গম, কি পরিমাণ পণ্য আমরা গুদাম থেকে বের করছি, ইস্যু করছি বা বিক্রয় করছি, সেটার পরিমাণটা এখানে থাকবে। পরিমাণটা আমাদের উদ্দীপকে দেয়া থাকবে, তবে দর যেটা সেটাই মূলত নির্ণয় করাটাই আমাদের এই অঙ্কের কাজ। এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো করব আমরা মূলত এই যে ইস্যু বা নির্গম কলামটা নিয়ে এই কাজ করব। তথ্যে দেয়া থাকবে কি পরিমাণ পণ্য গুদাম থেকে ইস্যু করা হচ্ছে, কিন্তু তার দরটা দেয়া থাকবে না। সে দরটা কত হতে পারে সেটা কিভাবে নির্ণয় করব সেটাই মূলত একটু পরে আমি পদ্ধতি বলে দিব, এবং সেটা কোন কিসের ভিত্তিতে নির্ণয় করব সেটা আমাদের এই ছকে নির্ণয় করাটাই মূলত এই চ্যাপ্টারের উদ্দেশ্য আর কি, অঙ্ক করার উদ্দেশ্য। আর হচ্ছে টাকা। তাহলে ইস্যুকৃত মালের, আমরা যে পণ্যটা ইস্যু করছি, ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ করব এই মজুদ খতিয়ানের মাধ্যমে। মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ করব আমরা যে খতিয়ানের মাধ্যমে, সেটা হচ্ছে মজুদ খতিয়ান বা মাল খতিয়ান। এবং মাল খতিয়ানের মাধ্যমে আমরা কি করব, ইস্যুকৃত মালের মূল্যটা নির্ধারণ করব, এই দরটা নির্ধারণ করব। দরটা নির্ণয় করতে পারলে আমরা এখানে কি করব, মোট টাকাটাও পেয়ে যাব। আমাদের পরিমাণ দেয়া থাকবে, দরটা দেয়া থাকবে না, আমাদের বের করতে হবে। ঠিক আছে, এটা বের করলেই আমরা এটা বের করতে পারবো। এরপর হচ্ছে আমাদের উদ্বৃত্ত। উদ্বৃত্তটাকে তোমাদের জন্য সহজ বাক্যে বলি, আমরা গুদাম হিসাবে ধরতে পারি। এটা তোমাদের বোঝার জন্য। উদ্বৃত্তটাকে আমরা একটা গুদাম হিসাবে ধরতে পারি, অর্থাৎ দিন শেষে কি পরিমাণ পণ্য আমরা ক্রয় করলাম, কত দামের পণ্য ক্রয় করলাম, সেটা আমরা গুদামে গিয়ে হিসাব রাখবো, মজুদ পণ্যের হিসাব রাখবো। কি দরের পণ্য আমরা ক্রয় করলাম, সেটা বিভিন্ন দর আকারে পাত্র থাকবে গুদাম ঘরে। আমরা বিভিন্ন দরকে আমরা এক একটা পাত্র হিসাবে দেখব, চিন্তা করব যে এই দরের পণ্য আজকে গুদামে আসলো, আগে আমাদের এই দরের পণ্য ছিল। তাহলে দর যদি আলাদা হয় আমরা ধরে নেব এক একটা দর এক একটা পাত্র। তাহলে কি পরিমাণ পণ্য আসলো, কি দরের পণ্য আসলো এবং সেটার মোট টাকা কত, সেগুলো আমরা হিসাব রাখতে পারবো। তবে এই কলামটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করতে হবে না। আমাদের যেটা নির্ণয় করতে হবে যে ইস্যুকৃত পণ্যের যে দরটা সেটা আমরা বের করব, এবং সেটা কিভাবে বের করব সেটা আমরা একটু করে পদ্ধতি অনুসারে জানবো। আর উদ্বৃত্তটা কিভাবে করব, এই প্রাপ্তি ক্রয় এগুলার কম্পেয়ার করে বা এগুলোর মধ্য থেকে পার্থক্য নির্ণয় করে, অথবা যদি বারবার আমরা ক্রয় করতে থাকি তাহলে ক্রয়গুলো একত্র করে সেগুলো থেকে আমরা দিন শেষে এই উদ্বৃত্তটা নির্ণয় করতে পারবো। আর এই দিন যে পরিমাণ পণ্য উদ্বৃত্ত থাকবে মজুদ পণ্য, তার পরের দিন গিয়ে বা যে তারিখে আমাদের ইস্যু করার কথা বলবে, সেই গুদামে কি পরিমাণ পণ্য আছে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইস্যু করতে হয় পণ্য। ঠিক আছে, আমাদের গুদামে যতটুকু আছে সেখান থেকে তো আমরা বিক্রি করতে পারবো। গুদামে যে পরিমাণ পণ্য মজুদ নেই তার চেয়ে বেশি তো করতে পারবো না। তাই আমাদের উদ্দীপক অনুসারে আমরা প্রশ্ন বা তথ্যগুলো পড়ে গুদামের আগের দিকে তাকাবো যে আমাদের পণ্য বিক্রি করার মতো অবস্থায় আছে কিনা, এই পরিমাণ আছে কিনা, সেখান থেকে আমরা ইস্যু করব, যেই তারিখ ইস্যু করার কথা বলবে, এবং তার দরটা কত হবে সেটা এটার উপর ভিত্তি করে এবং এটার উপর ভিত্তি করে আমরা একটা পদ্ধতিতে গিয়ে নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমাদের ছক কিন্তু এইটুকুই। প্রতিষ্ঠানের নাম, মজুদ খতিয়ান বা মাল খতিয়ান, বাঁ দিকে থাকবে মালের বিবরণ, বিন নং, কোড নং, ডান দিকে থাকবে সর্বোচ্চ সীমা। কার সর্বোচ্চ সীমা? মালের বা পণ্যের সর্বোচ্চ সীমা, সর্বনিম্ন সীমা, আর হচ্ছে পূর্ণ ক্রয় সীমা। এই কথাগুলো আমাদের লিখতে হবে আর ছকটা আঁকতে হবে এইভাবে। এখানে কোনো ডেবিট ক্রেডিট নেই, এখানে শুরুতে তারিখের কলাম, বিবরণের কলাম, তারপর আমরা বড় বড় তিনটা কলাম ভাগ করব। প্রথম কলামের নাম প্রাপ্তি বা ক্রয়, দ্বিতীয় কলামের নাম ইস্যু বা নির্গম, যেটাকে আমরা বিক্রয় বলতে পারি কিন্তু এই শব্দটা ইউজ করব। আর লাস্ট হচ্ছে আমাদের উদ্বৃত্ত কত থাকলো, যতটুকু ক্রয় করলাম আগের উদ্বৃত্তর সাথে মিলে এখন আমাদের উদ্বৃত্ত কত হলো, বা আগের উদ্বৃত্ত থেকে যতটুকু আমরা ইস্যু করলাম, ইস্যু করার পর আমাদের কতটুকু উদ্বৃত্ত থাকলো দিন শেষে, সেটা হচ্ছে অবিরত মজুদ পদ্ধতিতে আমরা এইভাবে করি। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কই আমাদের অবিরত মজুদ পদ্ধতিতে, অর্থাৎ দিনের হিসাব দিনেই রাখা, উদ্বৃত্ত নির্ণয় করা, তাই আমাদের খুব একটা ঝামেলা হবে না। দুই একটা অঙ্ক আছে কালান্তিক মজুদ পদ্ধতিতে করা, সেটাও আমরা প্রয়োজনে শিখে নিব। এটাই হচ্ছে আমাদের ছক। এখানে তারিখ অনুযায়ী তথ্য দেয়া থাকবে, সেই তথ্যগুলো অনুযায়ী আমরা এখানে বিবরণের কলামে লিখবো। আমরা তারিখ দিব, কোন মাসের কোন তারিখ দিয়ে এখানে বিবরণের কলামে লিখবো। যদি প্রাপ্তি হয় বা ক্রয় হয়, যদি ক্রয়ের কথা বলে, তোমরা উদাহরণে দেখবে প্রশ্নগুলো কেমন থাকে। তাহলে ক্রয়ের কথা বললে তোমরা লিখবে গ্রহণপত্র নং, এই কথাটা আমাদের এখানে যাবে। আর যদি ইস্যু বা নির্গমের তথ্য বলে, উদ্দীপকে ইস্যু করা হলো এত একক, ঠিক আছে, তার দর দেয়া থাকবে না। তাহলে ইস্যুর কথা বললে সেখানে আমরা লিখবো চাহিদা পত্র নং, অর্থাৎ চাহিদা অনুযায়ী তো আমরা পণ্যটা গুদাম থেকে বের করছি, আমাদের কাছে চেয়েছে, আবেদন করেছে, সেই অনুযায়ী কিন্তু আমরা পণ্যটা গুদাম থেকে বের করছি, নির্গম করছি বা ইস্যু করছি অথবা বিক্রয় করছি। তাই চাহিদা পত্র নং, আমাদের কাছে চাহিদা এসেছে,
সেই অনুযায়ী আমরা পণ্যটা বের করছি। চাহিদা পত্র ন, এই কথাগুলো এখানে লিখতে হবে যদি ইস্যু হয়, ঠিক আছে, ইস্যু হলে। আর প্রাপ্তি বা ক্রয় হলে গ্রহণপত্র ন। অনেকে যেহেতু আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, আশা করি ভুল হবে না। তারপরেও যদি অনেক সময় টাইম শর্ট থাকে, অনেকে ক্রয় বিক্রয় শব্দটাও ইউজ করে, যে ক্রয় এত, প্রাপ্তি বা ক্রয় করলে ক্রয় লেখে এত, ক্রয় এত একক উদ্দীপক অনুযায়ী। আবার ইস্যু বা নির্গমকে বিক্রয় হিসেবেও লেখে। তবে ক্রয় বিক্রয়ের চেয়ে এই দুইটা শব্দ বা দুইটা বাক্য বেশি গ্রহণযোগ্য আমি মনে করি। অঙ্কে দুইটা ইউজ করা হয়েছে, তবে তোমাদের সুবিধা মতো তোমরা লিখতে পারো। বেশিরভাগ অঙ্কে গ্রহণপত্র নং, চাহিদা পত্র নং এরকম শব্দ ইউজ করা হয়েছে। মজুদ সংরক্ষণের জন্য বা ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণের জন্য এখানে 4টা পদ্ধতির কথা বলা আছে, ঠিক আছে। 4টা পদ্ধতিতে আমরা এই ছকের কাজটা করতে পারি। সেটা এক হলো তোমাদের টপিক নাম্বার 8.14, যে পদ্ধতিতে আমরা ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ করব, ঠিক আছে। আজকে হয়তো বিস্তারিত এতটুকু আলোচনা করতে পারবো না প্রত্যেকটা পদ্ধতি অনুযায়ী, তারপর একটু নামগুলো পড়ে দেই। এখানে হচ্ছে দেখো 8.14 টপিক নির্গত বা ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ পদ্ধতি সমূহ। অধিযাচন পত্র মোতাবেক গুদাম হতে যে সমস্ত মাল নির্গত হয় তা মাল খতিয়ান হিসাবের নির্গম ঘরে লিপিবদ্ধ করা হয়। এই যে নির্গম ঘর, ঠিক আছে। অধিযাচন পত্র অনুসারে বা মোতাবেক গুদাম হতে যে সমস্ত মাল নির্গত হয় তা মাল খতিয়ান হিসাবে নির্গম ঘরে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ আমাদের কাছে পণ্য চেয়ে একটা তো পণ্য চেয়ে আবেদন করা হয়, আমরা যে বিভাগে থাকি, যেই কাজটা করি, যে এই পণ্য এই পরিমাণ এত দরের পণ্য, যে বা এতটুকু পণ্য আমাদের লাগবে, তো একটা চাহিদা পত্র আসে, সেটাকে আমরা বলি মাল অধিযাচন পত্র। সেটা তোমরা তোমাদের টপিক নাম্বার অধিযাচন পত্র যেটা আছে তোমাদের টপিক নাম্বারে এখানে দেখতে পারো 8.10, ঠিক আছে। মাল অধিযাচন পত্র বা চাহিদা পত্র, সে চাহিদা পত্রে মালের পরিমাণ লেখা থাকে, কতটুকু পণ্য চাচ্ছে যারা আমাদের কাছে কিনতে চাচ্ছে, তাহলে কতটুকু পণ্যের চাহিদা এসেছে সেটাই হচ্ছে মাল অধিযাচন পত্র বা মজুদ অধিযাচন পত্রের চাহিদা অনুযায়ী আমরা পণ্যটা গুদাম থেকে নির্গম করি বা ইস্যু করি। সেটাই এখানে বলা হয়েছে যে অধিযাচন পত্র মোতাবেক গুদাম হতে যে সমস্ত পণ্য বা মাল নির্গত হয় তা মাল খতিয়ানের হিসাবে, মাল খতিয়ান যে হিসাব তার নির্গম ঘরে লিখতে হয়। অর্থাৎ কতটুকু পণ্যের আমাদের চাহিদা এসেছে, সে চাহিদা অনুযায়ী কতটুকু পণ্য আমরা নির্গম করতে পারছি সেটার বিস্তারিত এখানে আমাদের ইস্যু বা নির্গম ঘরে লিপিবদ্ধ করা হয়। নির্গত বা ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণের, অর্থাৎ আমাদের তো পরিমাণটা আসে, চাহিদা অনুযায়ী একটা পরিমাণ দিয়ে দেয়, অধিযাচন পত্রে একটা পরিমাণ থাকে, তার দর কত হবে সেই দরটা নির্ধারণের অনেকগুলো পদ্ধতি আছে। নিম্নের সুবিধা অসুবিধা সহ পদ্ধতিগুলো আলোচনা করা হলো। অর্থাৎ আমাদের কাজ, এই চ্যাপ্টারের কাজ হচ্ছে এই কলামের কাজটা, এই ইস্যুকৃত মালের মূল্যটা নির্ধারণ করা, দরটা নির্ধারণ করা। দর নির্ণয় করলে আমরা মূল্যটা নির্ধারণ করতে পারবো। এই দরটা নির্ণয়ের জন্য 4টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? 4টা পদ্ধতি ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণের জন্য, 4টা পদ্ধতি এই দরটা নির্ণয় করার জন্য। এক হচ্ছে আগের মাল আগে ছাড়া পদ্ধতি, যেটাকে বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। আমরা যদি সংক্ষেপে বলি প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা নিয়ে, তাহলে আমরা বলতে পারি ফিফো, ফার্স্ট ইন এফ আই, ফার্স্ট আউট এফ ও। তাহলে ফিফো আগের মাল আগে ছাড়া পদ্ধতি। পরীক্ষার সময় যে কোনো শব্দ ইউজ করতে পারে, আগের মাল আগে ছাড়া পদ্ধতিতে অঙ্কটা করো, বা ফিফো পদ্ধতিতে করো, অথবা ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে করো। তাহলে সবগুলো আমাদের জানা দরকার। খ হচ্ছে পরের মাল আগে ছাড়া পদ্ধতি, লাস্ট ইন ফার্স্ট আউট। যে মালটা শেষে মজুদটা যে পণ্যটা শেষে গুদাম ঘরে ঢুকেছে সেই পণ্যটাকে আগে গুদাম থেকে বের করতে হবে। আর ফার্স্ট ইন ফার্স্ট আউট হচ্ছে যে পণ্যটা আগে গুদামে ঢুকেছে সেই পণ্যটাকে আগে গুদাম থেকে বের করতে হবে। আর ভারযুক্ত গড় পদ্ধতি, ওয়েটেড এভারেজ মেথড বা ওয়াম যেটাকে বলা হচ্ছে। আর লাস্ট ইন ফার্স্ট আউটকে বলা হচ্ছে লিফো। 3 নাম্বার হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি, ওয়েটেড এভারেজ মেথড, অর্থাৎ WAM, ওয়াম যেটাকে বলছি। আর ঘ হচ্ছে সাধারণ বা সরল গড় পদ্ধতি, সিম্পল এভারেজ মেথড, যেটাকে আমরা স্যাম বলতে পারি বা সাম বলতে পারি, SAM। ঠিক আছে, তাহলে 4টা পদ্ধতি, ফিফো, লিফো, ওয়াম, সাম বা ওয়াম, স্যাম। ঠিক আছে, আমাদের সিলেবাসে
আমাদের যে সিলেবাস দিয়ে দিয়েছে সেই সিলেবাস অনুযায়ী প্রথম 3টা মেথডে আমরা ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ করার অঙ্ক করতে পারি। ঠিক আছে, প্রথম 3টা পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। লাস্টের পদ্ধতিটা অঙ্কের জন্য খুব বেশি এখানে ইম্পর্টেন্ট দেখায়নি, তবে এমসিকিউর জন্য লাস্টের পদ্ধতিটা সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে। আগের মাল আগে ছাড়া পদ্ধতি বা ফার্স্ট ইন ফার্স্ট আউট অথবা ফিফো পদ্ধতিটা হচ্ছে যে এখানে সুন্দর করে বইতে লেখা আছে যে পদ্ধতিতে আগে ক্রয়কৃত মাল আগেই উৎপাদন বিভাগে প্রেরণ করা হয় বা জব বিভাগে বা উৎপাদন বিভাগে প্রেরণ করা হয় তাকে আগের মাল আগে ছাড়া পদ্ধতি বলে। ঠিক আছে, এখানে উদাহরণ দিয়ে বোঝানো আছে, তবে এখানকার উদাহরণের চেয়ে আমরা যখন অঙ্ক করব প্র্যাকটিক্যালি তখন আরো ভালো করে বুঝবো। অর্থাৎ যে পণ্যটা আমরা আগে ক্রয় করব, ঠিক আছে, এখানে প্রাপ্তির ঘরে যে আগের যে পণ্যটা আমরা ক্রয় করব, এখানে যেটা গুদামে আগে নিয়ে যাব, সেই পণ্যটা যখন আমরা ইস্যুর তথ্য দেওয়া থাকবে, ইস্যু করতে বলবে, সে আগের পণ্যটা আমরা গুদাম থেকে নিয়ে এসে ইস্যু করব। এটাই হচ্ছে ফিফো পদ্ধতির নিয়ম। আর লাস্ট ইন ফার্স্ট আউট হচ্ছে আমরা যে পণ্যটা শেষে ক্রয় করব। ঠিক আছে, আমাদের গুদামে গিয়ে দেখবো আমরা পাত্র অনুযায়ী কয়টা দরের পণ্য আছে। যদি 2টা বা 3টা দরের পণ্য থাকে, লাস্টের যে দরের পণ্য আছে, যে পাত্রটা পণ্য আছে, সেই দরের পণ্যটাকে আমরা লিফো পদ্ধতি অনুযায়ী লাস্ট ইন ফার্স্ট আউট সেই অনুযায়ী আমরা ইস্যু করব। যখন ইস্যু করার কথা বলবে আমরা শেষের পণ্যটাকে নিয়ে আসবো, গুরুত্ব দেব লিফো পদ্ধতিতে। লাস্ট ইন ফার্স্ট আউট, যে পণ্যটা গুদামে শেষের দিকে থাকবে সেই পণ্যটাকে আমরা আগে ছাড়বো। আর ভারযুক্ত গড় পদ্ধতি হচ্ছে এখানে আছে যে আমরা ভারযুক্ত গড় পদ্ধতিতে ইস্যু করার ক্ষেত্রে কিভাবে দরটা নির্ণয় করব। আমরা দেখব যেই তারিখে আমরা পণ্যটা ইস্যু করছি তার আগের তারিখে বা আগের দিন গুদামে কি পরিমাণ পণ্য আছে এবং তার মোট টাকা কত। মোট টাকাকে আমরা মোট পরিমাণ দিয়ে যখন ভাগ করব তার দরটা কিন্তু এখানে বের হয়ে যাবে। সেই দর অনুযায়ী আমরা পণ্যটা ইস্যু করব যেদিন ইস্যু করার কথা বলবে। ঠিক আছে, 3টা পদ্ধতি সহজ, অঙ্ক করার সময় আমরা প্র্যাকটিক্যালি আরো ভালোভাবে বুঝতে পারবো। নিজেরা প্র্যাকটিস করলে বা হাতে কলমে যখন অঙ্ক করি আমরা করব যখন, তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক বিষয়, যত প্র্যাকটিস করব তত আমরা বুঝবো। অঙ্ক কিন্তু দেখে দেখে বোঝার বিষয় না, অবশ্যই খাতা কলমে সেটা করতে হবে। তাহলে আমাদের এই অধ্যায়ের মূল যে কাজ, ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ, মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতিতে আমরা মাল খতিয়ান বা মজুদ খতিয়ানের মাধ্যমে ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ করব এবং লাস্টে গিয়ে আমাদের গুদামে কতটুকু পণ্য উদ্বৃত্ত হিসাবে আছে সেটা আমরা কাউন্ট করব। মূলত এইভাবেই আমাদের মজুদ পণ্যের হিসাব রক্ষণ আমরা করতে পারবো। এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক করার মূল উদ্দেশ্য বা এই চ্যাপ্টারের উদ্দেশ্য। তা আজকে ডিয়ার স্টুডেন্ট আমাদের এই পর্যন্তই থাক ক্লাসের আলোচনা। যতটুকু ক্লাসে আমি যা বুঝিয়েছি আজকে সবগুলো আবার পুনরায় তোমরা ভালোভাবে বই থেকে রিভাইজ দাও, প্রয়োজনে ক্লাসটা আবার শুরু থেকে দেখো। আর যে টপিকগুলো আছে তোমাদের 8.14 পর্যন্ত, ঠিক আছে, শুরু থেকে একদম 8.14 পর্যন্ত যতগুলো থিওরিটিক্যাল টপিক আছে, যেগুলো আমি বুঝিয়ে দিয়েছি তো বুঝিয়ে দিলাম ছোট ছোট কথায় বা ছোট ছোট বর্ণনা দিয়ে যেগুলো বুঝিয়ে দিয়েছি, সেগুলো আরো বিস্তারিত ভাবে বোঝার জন্য তোমরা এই টপিক পর্যন্ত সবগুলো টপিক নিজেরা একটু বাসায় পড়বে পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাদের থিওরিটিক্যাল বিষয় হচ্ছে ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ পদ্ধতি, টপিক 8.14, একদম শুরু থেকে এই টপিক পর্যন্ত সবগুলো টপিক তোমরা বাসায় রিডিং করবে, বুঝবে, সেগুলো তোমাদের এমসিকিউতে কাজে দিবে। আগামী ক্লাসে আমরা উদাহরণের একটা অঙ্ক আমরা বুঝিয়ে দিব এবং এই চ্যাপ্টারের অঙ্কটা আমরা শুরু করব। ধীরে ধীরে আমরা অনুশীলনের অঙ্ক, উদাহরণের অঙ্ক, যেগুলো আমাদের জন্য প্রয়োজন বেশি, বিভিন্ন বোর্ডের অঙ্ক, সেগুলো আমরা করার চেষ্টা করবো। এখানে আমরা হয়তো খুব বেশি ক্লাস পাবো না অঙ্ক করার জন্য, 2-3টা অঙ্ক করে হয়তো বা বেশি হোমওয়ার্ক দিয়ে তোমাদেরকে আমাদের চ্যাপ্টারগুলো এভাবে ক্লোজ করতে হবে যতটুকু সিলেবাস বাকি আছে। তো তোমরা সেইভাবেই অ্যালার্ট থাকবে, সিনসিয়ার থাকবে তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে, হিসাব বিজ্ঞান সিলেবাস শেষ করার ক্ষেত্রে। আমার চেয়েও বেশি তোমাদেরকে দৌড়াতে হবে। এই হিসাব বিজ্ঞান সিলেবাস যেহেতু আমাদের একটু বড়, অঙ্কগুলো একটু বড় বড়, সেভাবে তোমাদের প্রস্তুত থেকে মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকো, সুস্থ থাকো সবাই। পরবর্তী ক্লাসে আবার সবার সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে।